চল চলে যাই, দেখে ফেললে তো আমরা শেষ, ভয়ার্ত কণ্ঠে বলল হিয়া। দিবা আর চোখে তাকালো, তারপর বলল, কিসের এত ভয়? আমি আছি না, আর দেখলে কি হয়েছে? আমরা কি এইখানে আসতে পারি না? বলেই হিয়াকে নিয়ে সামনের দিকে গেল। ইমনকে খুঁজতে হবে। আর একটু সামনে যেতেই সামনে পড়ল আবির ভাইয়া। দিবার বাবার বন্ধুর ছেলে, ছেলে ভালো কিন্তু অনেকদিন তাদের সাথে যোগাযোগ নেই। এতদিন পর দেখা, তাও দিবা ভ্রু কুঁচকে ফেলল। দুনিয়ার সব যন্ত্রণার আজই এইখানে আসার প্রয়োজন হল। আবির দিবাকে দেখেই সামনে এসে দাঁড়াল। হেসে উঠে বলল, কি ব্যাপার তুমি এইখানে? বলেই ঘাড় কাত করে হিয়ার দিকে তাকাল। তারপর আরও বলল, আচ্ছা, ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সোজা কলেজ থেকে ঘুরতে চলে এসেছ? দিবার চোখ তো ইভানের দিকে, কিন্তু আবির ভাইয়ার বক বককে শুনবে। দিবা সৌজন্যমূলক হাসল, তারপর বলল, ফ্রেন্ডের সাথে দেখা করার ছিল। এতটুকু বলেই দেখল ইভান তার ফ্রেন্ডের সাথে সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছে। দিবা ব্যস্ত হয়ে বলল, ভাইয়া আপনি আমার ফ্রেন্ড হিয়ার সাথে কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বলেই করুণ দৃষ্টিতে হিয়ার দিকে তাকাল। হিয়া বুঝতে পারল দিবার জন্য তাকে এই লোকটার সাথে বক বক করতে হবে। হিয়া একবার চোখের পলক ফেলে আশ্বাস দিতেই দিবা কেটে পড়ল। হিয়ার চিন্তা শুধু বদমাইশ ডাক্তারটাকে নিয়ে। যদিও এইখান থেকে শুভ্রকে দেখা যাচ্ছে না। দিবা চলে যেতেই আবির জিজ্ঞেস করল, কোথায় গেল ও? হিয়া একটু কেশে বলল, আমাদের একটা ফ্রেন্ড আসার কথা ছিল, ওকেই হয়তো দেখতে পেয়ে ডাকতে গেছে। আচ্ছা, তোমার নাম কি? প্রশ্ন করল আবির। কতক্ষণ এই লোকটার সাথে কথা বলতে হবে কে জানে। দিবারে জলদি আয়। শুভ্র ভ্রু কুঁচকে ক্রিসমাস ট্রির অপর পাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে লক্ষ্য করছে। মেয়েটার বরাবর একটা ছেলে দাঁড়িয়ে আছে, যার কারণে চেহারা স্পষ্ট নয়, কিন্তু শুভ্রের কেন জানি মনে হচ্ছে মেয়েটা হিয়া। অন্তিক আর রুবাইদা কথা বলছিল। শুভ্রের অন্যমনস্কতা খেয়াল করতেই আন্তিক বলল, কি ব্যাপার, কোনো দিকে তাকিয়ে আছিস? না, তেমন কিছু না, আমি একটু আসি, বলে উঠে দাঁড়াল শুভ্র। এর মাঝেই রুবাইদা বলল, আচ্ছা যাচ্ছিস যখন, দেখিস কলেজ ড্রেসে দুটো মেয়ে এখন আছে কিনা। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কেন? মনে হলো প্রভার বোনকে দেখলাম। প্রভা কোথায় সেটা ওর বোনকে জিজ্ঞেস করতাম। এমনিতেও মহারানী আমাদের কল ধরছে না। এতটুকু শুনেই শুভ্র বুঝতে বাকি রইল না যে তার ধারণাই ঠিক। সকালে কলেজে আসার সময় মোহনা আর হিয়ার কথাবার্তার অংশবিশেষ শুনেছে শুভ্র। শুভ্র তখন পাশেই ছিল। মোহন হিয়াকে জ্বালাতে বলেছিল, তোমার বর না তোমার একদম খেয়াল রাখে না, একটু কলেজেও দিয়ে আসে না। উত্তরের হিয়া মুখ কালো করে বলেছিল, উনাকে আমি বর আমি মানি না। সারাদিন তুমি বর বর করো কেন? কথাটা শুভ্র স্পষ্ট শুনেছে। হিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই হিয়া মুখ ঘুরিয়ে চলে গেছে। মোহনা নিজে থেকেই বানিয়ে কিছু কথা শুভ্রের কানেও দিয়েছে। কিছু কথাগুলো এমন যে বউকে এভাবে ছেড়ে দিয়েছ যদি উড়ে কোথাও চলে যায়। এমনিতেও হিয়া তোর মাঝে জামাই জামাই ভাবটা খুঁজে পায় না। জামাইরা তো বউকে আগলে রাখে, যত্ন নেয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এতটা ভালোবাসে। তোর মধ্যে সব আছে কিন্তু শেষেরটা নেই। এই বানিয়ে বলা কথাগুলোর মধ্যে শুধু একটা কথা বলেছে হিয়া, সেটাও মোহনাকে চুপ করাতে। সেগুলো যে সুধে আসলে শুভ্রের কানে তোলা হবে কে জানত। কথাগুলো শুভ্র দিদির বানানো বলে ধারণা করলেও হিয়ার মুখ থেকেই সে একবার শুনেছে এমন কথা। তাই একটু হলেও খটকা আছে। অবশ্য সবই তার দিদির সঙ্গদোষে হয়েছে বলেও ধারণা ছিল তার।
হিয়া আবিরের সাথে কথা বলছিল। হঠাৎ মনে হলো শুভ্র তার দিকে আসছে। কিছুটা আন্দাজ করে হিয়া একদম ক্রিসমাস ট্রির সাথে ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। আবির হিয়ার হাত ধরে সরিয়ে আনল, আরেকটু হলেই ইলেকট্রিক তারের সাথে জড়িয়ে যেত। হিয়াকে সরিয়ে আনতেই শুভ্র স্পষ্ট হিয়াকে দেখতে পেল। শুভ্রের তীক্ষ্ণ দৃষ্টি গেল আবিরের দিকে। কে এই ছেলে? আবার হাত ধরেছে হিয়ার। হিয়ার চুলেও গাছের ময়লা লেগেছিল। আবির সেগুলো হাত দিয়ে সরিয়ে বলল, আরেকটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। আমার ছোট বোনটাও তোমার মতন। কোন দিকে তাকায় না। দিবা কোথায় গেল বলো তো? আসার নাম নেই। এসে পড়বে। আপনার কোনো জরুরি দরকার ছিল? একটা ঢোক গিলে বলল হিয়া। হ্যাঁ। বাকিটা বলার আগেই শুভ্র এসে হিয়ার হাত ধরে এক টান দিয়ে হিয়াকে পিছনে এনে ছেলেটার সামনে দাঁড়াতেই দুজনেই চমকে গেল। হিয়ার বুকের ভিতরটা ধুক ধুক করছে। আবির ভীষণ অবাক হয়ে তাকাল। কিছু বলার আগেই হিয়ার দিকে তাকিয়ে কঠিন গলায় জিজ্ঞেস করল, কে এই ছেলে? কলেজ শেষে এইখানে কি করছো তুমি? আবির ঘটনাটা আন্দাজ করে বলল, আই থিঙ্ক কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সঙ্গে সঙ্গে শুভ্র বিস্ফোরিত কণ্ঠে বলল, ডিড আই আস্ক ইউ? জাস্ট কিপ ইউর মাউথ শাট। হিয়ার ভীষণ ভয় লাগছে। মোহনার কথায় এই কয়েকদিন সে শুভ্রকে অকারণেই ইগনোর করেছে। তারপর আজেবাজে যা শিখিয়েছে সব বলেছে। এরপর এই লোকের সাথে দেখে আবার কি নাকি ভেবেছে। ভয়ে আত্মা কাঁপছে হিয়ার। আবির কিছু বলার আগেই শুভ্র হিয়ার হাত ধরে টেনে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতেই নিচে সবগুলো গাড়ি দেখতে পেল হিয়া। জায়গাটা আবদ্ধ করা, হয়তো গাড়ি পার্কিং এর জন্যে এই জায়গা। শুভ্রের রাগ হিয়ার জানা আছে। শুধু শুধু তাকে আরো রাগিয়ে দিয়ে লাভ নেই। হিয়া শুভ্রকে থামাতে বলল, আমার কথা একবার শুনুন। বলতে বলতে শুভ্র গাড়ির সামনে এসে দাঁড়াল। তারপর একটা তপ্ত নিঃশ্বাস ফেলে হিয়ার হাত ছেড়ে গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে কড়া চোখে হিয়ার দিকে তাকাল। পুরো ঘটনাটা শুভ্রের কাছে পরিষ্কার। হিয়া শুভ্রের সেই দৃষ্টিতে জমে বরফ হয়ে গেছে। হিয়া আমতা আমতা করে বলল, দেখুন উনি দিবার পরিচিত, আমি ওনাকে চিনি না। আমি দিবার সাথে এসেছিলাম, পরে দিবা ওর ফ্রেন্ডের কাছে গেল, তাই আমি ওনার সাথে কথা বলছিলাম। শুভ্রের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে সবটাই জানে। হিয়া বোকা হয়ে তাকাল। লোকটা কোনো কথাও বলছে না। কি করে বুঝবে শুভ্রের মনে কি চলছে? হিয়া আরেকটু এগিয়ে এসে ভয়ার্ত বলল, আপনি কি রাগ করেছেন? শুভ্র উত্তরে কিছু বলল না। দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব রেগে আছে। শুভ্র হাত বাড়িয়ে এক হাতে হিয়ার কোমর জড়িয়ে একদম নিজের কাছে নিয়ে এলো। হিয়ার হৃদকম্পন বেড়ে গেল। শুভ্র অন্য হাত হিয়ার গালে ডুবিয়ে দিয়েই শরীরে এক শীতল শিহরণ বয়ে গেল তার। শুভ্র এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়ে গভীরভাবে কিস করল। হিয়া শুভ্রের হঠাৎ এমন কাণ্ডে হকচকিয়ে উঠে কাঁধের শার্টের অংশ শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। মুহূর্তেই দুজনের মধ্যকার সব দূরত্ব চলে গেল। অনেকক্ষণ পর শুভ্র সরে এলো, কিন্তু কোমর জড়িয়ে এখনো হিয়াকে নিজের কাছে রেখেছে। এমন একটা জায়গায় শুভ্র তাকে এইভাবে ভেবেই রক্তিম আভা ছড়িয়ে পড়েছে হিয়ার সারা মুখে। আরেকটু হলেই দম আটকে মারা যেত সে। অথচ শুভ্রের চোখে মুখ স্বাভাবিক। শুভ্র একদৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, নাও অ্যাম ফিলিং বেটার। কি বলছিলে এইবার বলো? হিয়া মাথা নিচু করে রইল। নাও অ্যাম ফিলিং বেটার মানে কি? এমন একটা জায়গায় এইসব করে খুব ভালো লাগছে ওনার। নির্লজ্জ একটা লোক, তার মুখটা বন্ধ করে বলছে এইবার বলো। হিয়াকে চুপ কর থাকতে দেখে শুভ্র বলল,
আমার সাথে এইসব ট্রিক্স খেলার বুদ্ধি তো তোমার মাথায় নেই। এইসব তো দিদির কথায় করেছ তাই না? হিয়া কিছু বলল না, তবে একটু স্বস্তি পেল যে লোকটা তাকে বুঝেছে। শুভ্র পরক্ষণেই বলল, ডোন্ট বি হ্যাপি। দিদি বললে কি হবে? কাজগুলো তো তুমি করেছ, আমাকে ইগনোর করেছ। আজ সকালেই তো বললে যে আমাকে তুমি বর মানো না। ওকে, তাহলে আজ থেকে তুমি তোমার পথে আর আমি আমার। এমনিতেও এই কয়দিনে তুমি যা করেছ তার জন্যে এত সহজে তো তোমাকে আমি ক্ষমা করছি না। বলেই হিয়ার কোমর থেকে হাত সরে দাঁড়াল। ইগনোর কি জিনিস এইবার হিয়া বুঝবে। কথাগুলো শুনে হিয়া চমকে তাকাল। ক্ষমা করছে না মানে? আবার বলল আজ থেকে আলাদা আলাদা পথে মানে? শুভ্রের এমন রাগের সাথে তো হিয়ার পরিচয় নেই। তাহলে কি তাকে এইবার শুভ্রের এই রাগ ভাঙাতে হবে? শুভ্র পরক্ষণেই বলল, ডোন্ট বি হ্যাপি। দিদি বললে কি হবে? কাজগুলো তো তুমি করেছ, আমাকে ইগনোর করেছ। আজ সকালেই তো বললে যে আমাকে তুমি বর মানো না। ওকে, তাহলে আজ থেকে তুমি তোমার পথে আর আমি আমার। এমনিতেও এই কয়দিনে তুমি যা করেছ তার জন্যে এত সহজে তো তোমাকে আমি ক্ষমা করছি না। বলেই হিয়ার কোমর থেকে হাত সরে দাঁড়াল। ইগনোর কি জিনিস এইবার হিয়া বুঝবে। কথাগুলো শুনে হিয়া চমকে তাকাল। ক্ষমা করছে না মানে? আবার বলল আজ থেকে আলাদা আলাদা পথে মানে? শুভ্রের এমন রাগের সাথে তো হিয়ার পরিচয় নেই। তাহলে কি তাকে এইবার শুভ্রের এই রাগ ভাঙাতে হবে? হিয়া কি বলবে কি করবে বুঝতে পারছে না। কোনোভাবে কি সে নিজেই ফেঁসে গেল? শুভ্রকে এই মুহূর্তে প্রশ্ন করার সাহস তার নেই, তাই সে নিশ্চুপে দাঁড়িয়ে রইল। শুভ্র গাড়ির একটা দরজা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ার দিকে তাকাল। কিন্তু হিয়া তো নিচের দিকেই তাকিয়ে আছে। গাড়িতে বসো। শুভ্রের শীতল কণ্ঠে হিয়া সামনে তাকাল। কোনো কথা না বাড়িয়ে সে চুপচাপ গিয়ে বসে পড়ল। একটু আগে যা হয়েছে, এরপর শুভ্রের সাথে কথা বাড়ানো তো দূরে থাক, চোখের দিকে তাকালেও তার বুকটা ধুক ধুক করে উঠছে। শুভ্র ঘুরে এসে ড্রাইভিং সিটে বসল। শুভ্রকে সিটবেল্ট পরতে দেখে হিয়া নিজেই সিটবেল্ট পরে নিল। যতটা ভদ্র থাকা যায় তার চেষ্টা করে যাচ্ছে হিয়া। শুভ্র গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পর দিবার কথা মনে পড়ল হিয়ার। একা একা তাকে এই জায়গায় ফেলে চলে যাওয়াটা কি ঠিক হবে? যদি কিছু হয়? হিয়া আর চোখে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখ মুখ গম্ভীর। হিয়া নিচু গলায় বলল, গাড়িটা একটু থামাবেন? শুভ্র হিয়ার দিকে তাকালো পর্যন্ত না। শুভ্রের দৃষ্টি সামনে স্থির। হিয়া দ্বিতীয়বারের মতন বলল, এই শুনছেন? গাড়িটা থামান একটু। কিন্তু শুভ্র কোনো কথাই কানে নিচ্ছে না। হিয়া বিরক্ত হয়ে ফোনটা বের করে নিজেই দিবাকে কল দিল। দিবা ঠিক আছে, আবির ভাইয়া তার সাথেই আছে। আরও কিছু বলতে চাচ্ছিল ইভানের ব্যাপারে, কিন্তু হিয়া থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, পরে শুনব। রাখি। বলেই ফোনটা রেখে দিল হিয়া। শুভ্রের এমন ব্যবহারে রাগ লাগছে তার। লোকটা কেমন জানি গোলক ধাঁধার মতন। কখন কি করে বসে কিছুই বোঝা যায় না। সারা রাস্তা দুজনে একটি কথাও বলল না। হিয়া বলতে চেয়েছিল, কিন্তু শুভ্রের নীরবতায় সে নিজেও চুপ ছিল। বাড়ি ফিরতে দেরি হওয়ায় সবার চিন্তা করার কথা হিয়াকে শুভ্রের সাথে ফিরতে দেখে কেউ কোনো প্রশ্ন করল না। দুপুরে মোহনা নিজের ফ্ল্যাটে চলে গেছে। তাই বাড়িতেও ভাল লাগছে না হিয়ার। তারপর এই হনুমানটা কেমন এড়িয়ে যাচ্ছে। হিয়ার অসহ্য লাগছে রীতিমতো। অনেকক্ষণ ভাবল কিভাবে শুভ্রের সাথে কথা বলবে, কিন্তু কোনো লাভ নেই। এইসব তার দ্বারা হবে না। হনুমানের রাগ করতে ইচ্ছে করেছে, রাগ করে বসে থাকুক।
কে রাগ ভাঙাতে যাবে তার? হিয়া ইউভিকে কোলে তুলে নিল। ওকে আজ ভালো করে গোসল করিয়ে একদম ঝকঝকে সাদা করে ফেলতে হবে। রাতে সাহারা খাতুন ছেলের ঘরে এলেন। শুভ্রের ঘরে তিনি কমই আসেন। মাকে দেখে শুভ্র টেবিল ছেড়ে এগিয়ে এসে তার মায়ের পাশে বসতেই সাহারা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার দাদির অবস্থা বেশি ভালো না। কালকে আমি আর তোমার বাবা যাব ওনাকে দেখে আসতে। জানি তুমি অনেক ব্যস্ত, কিন্তু যদি অবস্থা খারাপ হয় তাহলে তো যেতে হবে, তাই না? শুভ্র বুঝতে পারছে তার মা কি বলছে। আগের বার সে যায়নি, এবার তো তাকে যেতেই হতে হবে। শুভ্র হাসসূচক মাথা নেড়ে বলল, আচ্ছা যাব। চিন্তা করো না তুমি। চিন্তা না করে থাকি কিভাবে? বলেই একটা নিঃশ্বাস ফেললেন সাহারা খাতুন। কিসের এত চিন্তা তোমার? ভ্রু কুঁচকে বলল শুভ্র। তোমরা আমাকে চিন্তামুক্ত থাকতে দিচ্ছ? এইভাবে আর কতদিন? বিয়ে তো হয়েছে, মেনে নিয়েছ, তাও এত দূরত্ব কিসের? মেয়েটাকে নিজের ঘরে নিয়ে এলেই পারো। এই কাজটা তো তোমাকেই করতে হবে। বলেই ছেলের দিকে তাকাতেই দেখল শুভ্র হাসছে তার মায়ের কথায়। শুভ্র হাসি থামিয়ে বলল, তোমার এত চিন্তা করতে হবে না। তুমি যা চাইছ তা হয়ে যাবে। যাও গিয়ে রেস্ট নাও। শুভ্র হিয়াকে আনবে না। হিয়া নিজে থেকেই আসবে। বাদরটাকে তুলে আনলে তো তাকে অতিষ্ঠ করে ছাড়বে। হলেই ভালো। বলেই সাহারা খাতুন বেরিয়ে গেলেন। শুভ্র নিজের বিছানায় গা হেলিয়ে দিতেই দেখল ইউভি লেজ নাড়তে নাড়তে তার ঘরে ঢুকছে। শুভ্র হাতের ইশারায় ইউভিকে ডাকতেই সে ছোট ছোট পা ফেলে এগিয়ে আসল। শুভ্র হাত বাড়িয়ে ইউভিকে কোলে তুলে নিল। ইউভি চোখ পিট পিট করে শুভ্রের দিকে তাকাল। হঠাৎ শুভ্রের তার প্রতি এমন কোমল আচরণ সে ঠিক বুঝে উঠতে পারছে না। শুভ্র ইউভিকে কোলে নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আই সি নো ডিফারেন্সেস। ইউভির চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার শুভ্রের কথা ভালো লাগেনি। হিয়া ইউভিকে খুঁজতে খুঁজতে শুভ্রের রুমে তাকাল। হালকা মাথাটা কাত করে তাকাতেই দেখল ইউভি শুভ্রের কোলে। হিয়ার চোখ কপালে উঠে গেল। ইউভিকে কি লোকটা ফেলে দিবে নাকি? শুভ্রের দরজার দিকে তাকাতেই দেখল হিয়া মাথা বের করে তাকিয়ে আছে। শুভ্র ইউভিকে বিছানায় রেখে এগিয়ে আসতেই হিয়া সোজা হয়ে দাঁড়াল। কি বলবে মনে মনে গুছিয়ে নিতেই শুভ্র দরজার সামনে এসে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। হিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল। কি বদমাইশ লোক, মুখের উপর দরজা লাগিয়ে দিল। তার মানে কি ইউভিকে দিবে না? হিয়া দরজায় নক করল কয়েকবার। শুভ্র ওপাশ থেকে কোনো জবাব দেয়নি। কি আশ্চর্য ব্যাপার! ইউভি মুখে শব্দ করে দরজার সামনে এসে দাঁড়িয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে ক্ষোভ নিয়ে। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সবগুলোকে নিজের মতন বানিয়ে ফেলে এই মেয়ে। হিয়া আরও কয়েকবার নক করতেই শুভ্র আস্তে করে দরজা খুলে ইউভিকে বের করে দিল। হিয়াকে দেখে সে ছুটে এলো। হিয়া ইউভিকে কোলে তুলে শুভ্রকে কিছু কঠিন কথা বলার আগেই শুভ্র দরজা লাগিয়ে দিল। রাগে হিয়ার গা জ্বালা করছে। জীবনেও এই লোকটার সাথে কথা বলবে না সে। মনে মনে সে এতগুলো কথা শুনল শুভ্রকে। কলেজ থেকে ফিরে পুরো বাড়ি এমন ফাঁকা দেখে বেশ ভয় পেল হিয়া। সবাই কোথায় গেছে? কিছুক্ষণ পর মনে পড়ল যে সবাই তো শুভ্রের দাদুর বাড়িতে গেছে। কালকেই তো শাশুড়িটা বলল সব। তারই মাথায় ছিল না। কিন্তু এত বড় বাড়িতে সে একা একা কি করে থাকবে?
রহিমা খালাকেও তো সঙ্গে নিয়ে গেছে। সন্ধ্যা হয়ে এসেছে অথচ শুভ্র ফিরেনি। ইউভি আর সে একা এই বাড়িতে। হিয়ার হঠাৎ হঠাৎ কেন জানি মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। একা থাকলে তার এমন সব চিন্তা মাথায় আসে। তার ওপর ইউভি কিছুক্ষণ পরপর আওয়াজ করছে, এতে আরো ভয় লাগছে। ইউভি কি অশরীরী কিছু দেখতে পাচ্ছে? ভেবেই শিউরে উঠল সে। হিয়া সারা বাড়িতে আলো জেলে বসে আছে ভয়ে। গলা শুকিয়ে গেছে কিন্তু রান্নাঘরেও যেতে ভয় লাগছে। হিয়া ভয় ভয় উঠে এলো ইউভিকে সোফায় বসিয়ে। জগ থেকে পানি ঢেলে গ্লাসটা হাতে নিয়ে সব চুমুক দিয়েছে ইউভি। আবারও শব্দ করতেই হার্টবিট দ্বিগুণ হয়ে গেল তার। কার যেন পায়ের আওয়াজ কানে ভেসে এলো তার। হিয়া ভয় জড়সড় হয়ে পিছনে ফিরে হঠাৎ শুভ্রকে দেখে ভয় চিৎকার করে উঠে 2 পা পিছিয়ে গেল। হিয়ার এমন শব্দে শুভ্র রান্নাঘরের দিকে ব্যস্ত হয়ে তাকিয়ে দেখল হিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। শুভ্রকে দেখে হিয়া বুকে হাত দিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। শুভ্র বুঝতে পারছে না কি বলবে। এইভাবে কি কোনো মানুষ চিৎকার করে? শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আনবিলিভেবল বলেই নিজের ঘরে চলে গেল। হিয়া বড় রকমের একটা শক খেয়ে এখন বুকে হাত দিয়ে সোফায় বসে আছে। কিছুক্ষণ পর উঠে গিয়ে খাবার গরম করল। সব কিছু ফ্রিজেই ছিল তাই ওভেনে গরম করেছে সে। কিন্তু শুভ্র কি এখন খাবে? যা ইচ্ছে করুক। সে যে এত জোরে চিৎকার করেছে তখন একটিবার জানতে চেয়েছে কি হয়েছে। বনমানুষ কোথাকার। ইগনোর করে যাচ্ছে রীতিমতো তাকে। হিয়া নিজের খাবার প্লেট নিয়ে টিভির সামনে বসল। ইউভিও নিজের খাবার খাচ্ছে। কিছুক্ষণ পর শুভ্র পকেটে এক হাত ভরে নিচে নামল। টিভির দিকে তাকাতেই ভ্রু কুঁচকে ফেলল সে। টম অ্যান্ড জেরি চলছে। এই বয়সে টম অ্যান্ড জেরি দেখছে, অবিশ্বাস্য। হিয়া ভয় দূর করতেই এই চ্যানেল অন করেছে। হঠাৎ রান্নাঘরে বাসনের আওয়াজ পেয়ে হিয়া হুট করে তাকাল। আবারও শুভ্রকে দেখল। লোকটা আস্তে ধীরে কাজ করতে পারে না? খালি ভুতুড়ে আওয়াজ করে বেড়ায়। চ্যানেলে অ্যাড আসতেই হিয়া চ্যানেল পাল্টে ফেলল। চ্যানেল বদলাতে বদলাতে হঠাৎ হরর মুভি ইটের ক্লাউনের চেহারা ভেসে উঠল একটা চ্যানেলে। হিয়া ভয় পেয়ে চোখ মুখে হাত দিয়ে ফেলল। তারপর আস্তে করে টিভিটা অফ করে দিল। ভয়ে আত্মা কাঁপছে তার। তার সাথেই কেন এইসব হয়? হিয়া ঘাড় ঘুরিয়ে শুভ্রের দিকে তাকাল। শুভ্র নিজের খাওয়ায় মনোযোগ দিচ্ছে। হিয়া হাত পরিষ্কার করে আস্তে করে এসে শুভ্রের পাশের চেয়ারে বসতেই শুভ্র ভ্রু কুঁচকে তাকাল। শুভ্র আরও অবাক হল যখন দেখল হিয়ার মুখে অনিচ্ছাকৃত হাসি। চাইছেটা কি মেয়েটা? শুভ্র আবার নিজের খাওয়ায় মন দিল। শুভ্র প্লেট ধোয়ার সময়ও হিয়ার তার পাশে দাঁড়িয়ে রইল। পানি খাওয়ার সময়ও তার পাশেই ছিল। এতক্ষণে হিয়ার অদ্ভুত ব্যবহারের কারণ শুভ্র ধরতে পেরেছে। শুভ্র সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে, হিয়া তার ঠিক পিছন পিছন আসছে। শুভ্রের ধারণা ছিল হিয়া নিজের ঘর পর্যন্ত তার পিছন পিছন আসবে কিন্তু তার ঘরে ঢুকে বিছানায় বসে থাকবে এইটা শুভ্র ভাবেনি। শুভ্র যথাসাধ্য হিয়াকে ইগনোর করার চেষ্টা করছে। হিয়া ভয়ের চোটে শুভ্রের ঘরে এসেছে, নিজে নিজে কোনো মনের আনন্দে সে আসেনি। এই লোকটা তো অশরীরী আত্মার মতন আছে। কোনো কথা বলছে না। একা একা আজ সে নিজের ঘরে কিছুতেই থাকবে না।
দরকার পড়লে শুভ্রের দরজায় বসে থাকবে। হিয়া যে বিছানায় বসেছে শুভ্রকে জ্বালাতে এমন করছে। বিরক্ত হয়ে নিশ্চয়ই লোকটা কথা বলবে, নিজে থেকে সে কথা বলতে চাইছে না। হিয়া প্রায় আধ ঘন্টা হল শুভ্রের বিছানায় বসে আছে। শুভ্র টেবিলে বসে নিজের কাজ করছে। তারপর চশমাটা খুলে রেখে উঠে দাঁড়াল। বিছানায় তাকাতেই হিয়াকে দেখল। হিয়া ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ইউভি মেঝেতে বসেই ঝিমুচ্ছে। শুভ্র এগিয়ে এসে লাইটটা অফ করতেই হিয়া তড়িঘড়ি করে করে নড়েচড়ে চিৎকার করে উঠে বলল, লাইট জ্বালান, বন্ধ করেছেন কেন? হিয়ার চিৎকারে ইউভি গা ঝাড়া দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। শুভ্র ভাবতেও পারেনি হিয়া এত জোরে চিৎকার করবে। শুভ্র লাইট অন করে জিজ্ঞেস করল, আমার ঘরে কি চাও? হিয়া আমতা আমতা করে বলল, আমি এই ঘরে থাকব। বলেই মাথা নুইয়ে ফেলল। শুভ্র এগিয়ে এসে বলল, তুমি আমার ঘরে থাকলে আমি কি করব? আপনিও থাকুন। আমি কি আপনাকে না করেছি? আমার ভয় লাগছে, আমি একা একা থাকতে পারব না। এক নিঃশ্বাসে বলল হিয়া। তার মানে কি তুমি আমার সাথে আমার ঘরে থাকতে চাইছ? একটা ভ্রু তুলে কথাটা বলতে বলতে এগিয়ে আসতেই হিয়া জড়সড় হয়ে বসল। আজ ভূতের ভয় সিংহের গুহায় হানা দেওয়াটা কি ঠিক হয়েছে তার? হিয়া একটা ঢোক গিলে দুবার পলক ফেলেই চোখ সরিয়ে নিল। হিয়া এইবার কি করবে? আজব মানুষ, নিজের বউ ভয় পাচ্ছে, কোথায় সাহস দিবে তা না। লোকটা প্রশ্ন করছে, তুমি কি আমার সাথে আমার ঘরে থাকতে চাইছ? এবার উত্তরে সে কি বলবে? হুম, চাইছি। যত সব। নিজে থেকে এসে বসে আছি, তারপরও জিজ্ঞেস করা লাগবে তার? কিছু করার নেই, আজ রাতে সে একা নিজের ঘরে কিছুতেই থাকতে পারবে না। তাই নিলজ্জের মতন হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্র ঠোঁট চেপে নিজের হাসি থামল। তারপর মাথা নেড়ে বলল, ওকে, বাট একটা কন্ডিশন আছে। হিয়া চোখ বড় বড় করে তাকাল। কন্ডিশন মানে কি? নিজের বউকে নিজের ঘরে থাকতে দিবে, এতেও কন্ডিশন? কেমন জামাই এইটা! এমন দিনও তাকে দেখতে হল। লোকটা কি তাকে পছন্দ করে না? একটুও না। এখন তো তার সন্দেহ হচ্ছে। হয়তো সবটাই তার ভুল ধারণা ছিল এতদিন। হিয়া সেসব প্রকাশ না করেই বলল, কি কন্ডিশন? আমার রুমে যদি তোমার আজ রাত থাকতে হয়। কথাটা বলেই শুভ্র ঝুঁকে এসে হিয়ার দুপাশে হাত রেখে হিয়ার চোখের দিকে তাকাল। হিয়া মলিন চোখে তাকিয়ে আছে। কি কন্ডিশন দিবে কে জানে। শুভ্র সিরিয়াস হয়ে বলল, সারা জীবনের জন্যে আমার ঘরে থাকতে হবে। শুভ্রের কথার ইঙ্গিত হিয়া ধরতে পারল না। এমন ডাবল মিনিং কথাবার্তা তার মাথার উপর দিয়ে যায়। হিয়া কি বলবে? উনার ঘরে সারা জীবন থাকা মানে কি? নিঃশ্বাস নিতে শব্দ করা যাবে না, হাঁটার সময় নুপুরের আওয়াজ করা যাবে না, লাইট বন্ধ করে ঘুমাতে হবে, যার মানে পুরো জীবনটাই ধ্বংস। হিয়া ভেবে কোনো কুল পাচ্ছে না। শুভ্র উঠে দাঁড়াল। এই মেয়ে এখন ভাবতে বসেছে। সারারাত ভাবার সময় দিলও সকালে উঠে সে আবার ভাবতে বসবে। তাকেই কিছু করতে হবে। তোমাকে ভাবার জন্যে আমি সারারাত দেইনি। 5 সেকেন্ড সময় দিব, এরপর আমি লাইট বন্ধ করে ঘুমাব। উত্তর যদি না হয় 5 সেকেন্ডে পর নিজের রুমে ফেরত যাবে। কঠিন গলায় বলল শুভ্র। কি আজব! 5 সেকেন্ড? মাত্র 5 সেকেন্ডে সারা জীবনের সিদ্ধান্ত নিব কি করে? বলেই লাফিয়ে উঠল হিয়া। কেন? ভরসা নেই আমার উপর? বলেই হিয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকাল। শুভ্র জানে এই মুহূর্তটা একনিমিষেই কি মানে। কেন এ জাতীয় কথা বলে হিয়া নষ্ট করে ফেলবে? এসব কথা হিয়ার মগজে ঢুকবে না। শুভ্রের ধারণা সত্যি করে দিয়ে হিয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মানে?
শুভ্র হালকা হেসে একটা নিঃশ্বাস ফেলে বলল, কিছু না। আমার ঘুম পাচ্ছে। তুমি কি করবে জলদি সিদ্ধান্ত নেও। কি সিদ্ধান্ত নিবে সে? আশ্চর্য। হিয়া তাকিয়ে রইল। শুভ্র লাইটটা অফ করে দিল। হিয়ার ভয় ঘাম ছুটছে, চিৎকার করতে গিয়েও চুপ করে গেল। হিয়া অপেক্ষায় আছে শুভ্র কখন তার পাশে এসে বসবে। হিয়া ভয়ার্ত গলায় অন্ধকার রুমে বলল, আপনি কোথায়? শুভ্র যে তার ঠিক পাশে শুয়ে আছে সেটা হিয়ার খেয়াল করেনি। অন্ধকারে বোঝাও মুশকিল। কিছুক্ষণ যেতেই যদিও সেটা সে অনুভব করেছে শুভ্র তার পাশেই আছে, কিন্তু তাও ভয় লাগছে। শুভ্র কি তার পাশে আছে? হিয়ার কয়েকবার ডাকার পরও শুভ্র উত্তর দিল না। হিয়ার ভয় বাড়তেই আস্তে আস্তে হাত দিয়ে শুভ্রকে খুঁজতে লাগল। হাত বাড়াতেই প্রথমে শুভ্রের মুখের উপর হাত রাখতেই শুভ্র চোখ মুখ কুঁচকে ফেলল। ভয়ের চোটে কি পাগল হয়ে গেছে মেয়েটা? হিয়ার শুভ্রের হার্টবিট চেক করতে করতে আস্তে আস্তে গলা তারপর বুকের দিকে হাত নিতেই শুভ্র হাতটা ধরে ফেলল। হিয়া চেঁচিয়ে উঠল। শুভ্র টেবিল ল্যাম্প জ্বেলে দিতেই দেখল হিয়ার চোখ মুখের অবস্থা ভয়াবহ। শুভ্র বিরক্তি নিয়ে তিক শব্দ করে বলল, কি করতে চাইছ? হ্যাভ ইউ গন ম্যাড? সরি আমি আসলে আপনার হার্টবিট, বলেই নিচের ঠোঁট কামড়ে থেমে গেল। এই লাইটটা থাকুক। আমার ভয় লাগে। আমি কখনো অন্ধকারে ঘুমাইনি। বলেই আবারও ঠোঁট কামড়াতে লাগল হিয়া। শুভ্র হিয়ার ঠোঁটের দিকে আঙ্গুল করে বলল, হিয়া জাস্ট স্টপ ইট, নাও ইউ আর ড্রাইভিং মি ক্রেজি। হিয়া হতভম্ব হয়ে তাকাল। শুভ্র এই প্রথম তাকে নাম ধরে ডাকল, কিন্তু কি বলল এইটা? থামাতে বলল, কি থামাবে সে? শুভ্রকে পাগল করে দিচ্ছে মানে? হিয়া চোখ পিট পিট করে তাকাল। শুভ্র হিয়ার হতভম্ব চেহারা দেখে বলল, বোঝনি তাই তো? তোমার বুঝতেও হবে না, ঘুমাও। কিন্তু তার আগে ঠোঁট কামড়ানো বন্ধ করো। হিয়া সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল। লোকটার নজর তাহলে তার ঠোঁটের দিকে? কি সাংঘাতিক! শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে ল্যাম্পের আলো কমিয়ে শুয়ে পড়ল। হিয়া স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থেকে তারপর একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তারপর অনেক সাহস করে হাত বাড়িয়ে শুভ্রটি শার্টের এক প্রান্ত মুষ্টিবদ্ধ করতেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। শুভ্র ওপাশ ফিরতে যাবে, শার্টে টান অনুভব করতেই চোখ খুলে তাকাল। তারপর বিমোহিত হয়ে তাকিয়ে রইল হিয়ার ঘুমন্ত মুখটার দিকে। তার শার্টের প্রান্তভাগ হিয়ার মুষ্টিবদ্ধ দেখে হালকা হাসল। তারপর যেভাবে ছিল ওইভাবেই শুয়ে রইল। ভোর হতেই হিয়ার ঘুম ভাঙল। চোখ খুলতেই প্রথমে শুভ্রের দিকে নজর গেল। লোকটা ঘুমিয়ে থাকলে কতই না মায়া লাগে, অথচ চোখ মেললেই কড়া চোখে তাকিয়ে থাকে। হিয়া আস্তে করে শুভ্রের শার্টের প্রান্তভাগ ছেড়ে দিয়ে উঠে বসল। ভাগ্যিস লোকটার আগে জেগে গেছে সে। এইবার কেটে পড়া যাবে। হিয়া বেরিয়ে এসে দেখে ইউভি প্রতিদিন যেই জায়গায় ঘুমায় সে সেইখানেই বসে আছে। ভালোয় ভালোয় আজ সবাই ফিরে এলেই সে বেঁচে যায়। শুভ্র সবে গোসল সেরে বেরিয়েছে, তোয়ালেটা গলায় ঝোলানো। চুল থেকে পানি টপ টপ করে পড়ছে। মাথার পানি নিতে নিতে ফোন বেজে উঠল। শুভ্র তোয়ালেটা নামিয়ে রেখে কলটা রিসিভ করল। মা কল করেছে। কথা বলে সে যা বুঝল সেটা হলো আজ তাকে নরসিংদী যেতে হবে। শুধু তাকে যেতে হলে একটা কথা ছিল, হিয়াকেও সঙ্গে নিয়ে যেতে হবে। শুভ্রের মা কথার এক পর্যায়ে হিয়ার খোঁজ করলেন। শুভ্র বেরিয়ে আসতেই দেখল হিয়া কলেজের জন্যে রেডি হয়ে বেরুচ্ছে। শুভ্র কোনো কথা না বলে ফোনটা হিয়ার হাতে ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। হিয়া হতবুদ্ধির মতন তাকিয়ে রইল। ফোনটা তাকে ধরিয়ে দিয়েছে কেন? সে কি করবে?
হিয়া ফোনের স্ক্রিনে মা লেখা দেখেই ঘাবড়ে গিয়ে ফোনটা কানে ধরল। ওপাশ থেকে সাহারা খাতুন বললেন, তুমি কি কলেজের জন্য রেডি হয়েছ? উত্তরে হিয়া কিছু বলার আগেই সাহারা খাতুন বলেন, আজ কলেজে যেতে হবে না তোমার। শুভ্রের সাথে এইখানে আসবে। শুনো, মেরুন রঙের যেই শাড়িটা তোমাকে দিয়েছি এইটা পরেই আসবে। বুঝতে পেরেছ কি বললাম? হিয়া পর পর দুইবার জি বলল উত্তরে। শাশুড়ির সাথে কথা বলতে গেলে কেন জানি তার বুক কাঁপে। সাহারা খাতুন তারপর শুভ্রকে ফোনটা দেওয়ার কথা বলতেই হিয়া সঙ্গে সঙ্গে ফোনটা এনে শুভ্রের সামনে ধরল। হিয়ার মাথায় এখন একটাই চিন্তা, শাশুড়ি তাকে শাড়ি পরতে বলেছে কিন্তু সে তো পারে না শাড়ি পরতে। তাহলে এবার উপায়? ভয়ের চোটে তো ঠিকই জি জি বলে ফেলেছে। এই ভাবনায় হিয়া অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ফোনটা কান থেকে নামিয়ে ভ্রু কুঁচকে হিয়ার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন এইভাবে? যাও রেডি হও। হিয়া আর চোখে শুভ্রের দিকে তাকাল। ইচ্ছে করছে এতগুলা কথা শুনিয়ে দেয়। যাও রেডি হও বললেই হলো। নিজের কি? নিজে তো ঠিক শার্ট প্যান্ট আর হাতে একটা ঘড়ি পরলেই হলো। কিন্তু তাকে তো শাড়ি পরতে হবে। ইয়া লম্বা একটা শাড়ি, ভেবেই ঘাম ছুটছে তার। এই সব ভাবতে ভাবতে মুখ বাঁকিয়ে শুভ্রের ঘর থেকে বেরিয়ে এলো হিয়া। ইউটিউবে এই পর্যন্ত কয়েকটা ভিডিও দেখা শেষ। টাইটেল লেখা শাড়ি পরার সবচেয়ে সহজ পদ্ধতিতে, অথচ ভিতরে এত এত কঠিন সব নিয়ম। প্রায় 2 ঘন্টা নিয়ে শাড়িটা পরল হিয়া। কিন্তু কুচিগুলো নিচের দিকে এলোমেলো হয়ে আছে। ধুর, সে আর পারবে না, যা হয়েছে হয়েছে। শুভ্র এই নিয়ে 3 বার হিয়ার দরজার টোকা দিল। দরজা আটকে কি এমন সাজছে? মেজাজ ভালোই খারাপ হয়ে আছে তার। শুভ্র চতুর্থবারের মতন দরজার নক করে বলল, হিয়া 5 মিনিটের মধ্যে রেডি, বের হও, আদারওয়াইজ লকের চাবি কিন্তু আমার কাছে আছে। বলতে বলতে হিয়া দরজা খুলল। শুভ্রের এমন হুমকি শুনে সে দৌড়ে এসেছে। শুভ্র মুগ্ধ তার চরম পর্যায়ে পৌঁছে গেল। খোলা চুল আর মেরুন রঙের শাড়িটায় এই পিচ্চি মেয়েটাকেও মিষ্টি বউয়ের মতন লাগছে। কিন্তু কুচির দিকে তাকাতেই শুভ্রের ভ্রু কুঁচকে গেল। এমন এলোমেলো অবস্থা কেন? শুভ্র হিয়ার দিকে তাকিয়ে বলল, 2 ঘন্টা লাগিয়ে তুমি এই করেছ? শুনুন, যা করেছি এটাই অনেক। শাড়ি পরাটা কত কঠিন আপনি জানেন? আপনি পারবেন শাড়ি পরতে? বিক্ষোভ নিয়ে বলল হিয়া। পরতে না পারলেও পরাতে পারতাম। যাই হোক, দেখি এই দিকে আসো। কথাটা বলতেই হিয়া 2 পা পিছিয়ে গিয়ে বলল, না না, ছি। আমি আপনার কাছে শাড়ি পরব না। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে হিয়া। মেয়েটা এত বেশি বুঝে কেন? যেটা বোঝার প্রয়োজন সেটা বুঝবে না, বাকি সবকিছু বেশি বেশি বুঝে বসে থাকবে। শুভ্র কড়া চোখে তাকিয়ে বলল, এই দিকে আসো। কুইক। হিয়া ভয় ভয় এগিয়ে আসতে আসতে বলল, আমি কিন্তু যা বলার বলে দিয়েছি। এতটুকু বলতেই শুভ্র হিয়ার হাত ধরে টেনে হিয়াকে নিজের সামনে দাঁড় করাতেই হিয়া আর চোখে তাকাল। শুভ্র শার্টের হাতা একটু উপরে তুলে হিয়ার পায়ের কাছে এক হাঁটু ভাঁজ করে বসতেই হিয়া অবাক চোখে তাকাল। শুভ্র হিয়ার শাড়ির কুচিগুলো গুছিয়ে দিচ্ছে। অজানা এক ভালো লাগা ঘিরে ধরল তাকে। কলেজ থেকে ফেরার সময় একবার সে এমন এক দৃশ্য দেখেছে। ঘটনা তার মনে গেঁথে গিয়েছিল। কিন্তু কখন শুভ্র এইভাবে তার শাড়ির কুচি ঠিক করে দিবে কল্পনাও করেনি সে। শুভ্র ছোট ছোট এই কাজগুলো তার মনে বিশাল এক জায়গা দখল করে নিয়েছে। অজানা এক ভালো লাগা ঘিরে ধরল তাকে। কলেজ থেকে ফেরার সময় একবার সে এমন এক দৃশ্য দেখেছে। ঘটনা তার মনে গেঁথে গিয়েছিল। কিন্তু কখন শুভ্র এইভাবে তার শাড়ির কুচি ঠিক করে দিবে কল্পনাও করেনি সে।
শুভ্র ছোট ছোট এই কাজগুলো তার মনে বিশাল এক জায়গা দখল করে নিয়েছে। হিয়া নিজের অজান্তেই শুভ্র নামের এই চশমা পরা, গম্ভীর, চুপচাপ ছেলেটার প্রেমে পড়ে গেছে। যে ছেলে হিয়ার ছোট ছোট অনুভূতিগুলোর খুব খেয়াল রাখে তার আড়ালে। শুভ্র শাড়ির কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ঠিক করে নিল। শুভ্র তাকানোর আগেই হিয়া তার বিমোহিত দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকাল। সামনের চুলগুলো অকারণেই কানের পিছে গুজে ঠোঁট ভিজিয়ে বলল, আমার আর কিছুক্ষণ লাগবে, চুলটা বেঁধেই চলে আসব। শুভ্র কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হিয়াকে খোলা চুলেই অনেক মায়াবতী লাগছে। শুভ্র চাইলে হিয়াকে আটকাতে পারে, কাছে এনে বলতেই পারে যে, আমার ভালো লাগে তোমার এই খোলা চুল। কিন্তু হিয়ার এই মায়াবতী রূপ দেখার একমাত্র অধিকার শুধু তারই আছে। অন্য কেউ তা দেখে বিমোহিত হোক, সে সেটা চায় না। নিজের প্রিয় মানুষদের ক্ষেত্রে সে হিংসুটে তো বটেই। শুভ্র হাতে থাকা ঘড়িটার দিকে তাকালো, তারপর বলল, আমি গাড়িতে গিয়ে বসছি। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে, নয়তো তোমাকে রেখেই আমি চলে যাব। হিয়া ভ্রু কুঁচকে শুভ্রের দিকে তাকাল। লোকটা কি একটু মিষ্টি করে কথা বলতে পারে না? সবসময় খালি হুকুম দিয়ে বেড়ায়। হিয়া মুখ কালো করে নিজের রুমে এলো। চোখের নিচে হালকা একটু কাজল দিয়ে, চুলে একটা খোপা করেই বেরিয়ে এলো সে। ইউভিকে দারোয়ানের কাছে রেখে যেতে হচ্ছে। বদমাইশ ডাক্তার তো আর সঙ্গে করে নিয়ে যাবে না। নিজেই এনে দিয়েছে, অথচ এমন ভাব ইউভি যেন তার চিরশত্রু। শুভ্রের সাথে গাড়ি করে কোথাও যেতে হিয়ার একদম ভালো লাগে না। সারা রাস্তা কোনো কথা নেই, চুপচাপ বসে থাকা কতটা বিরক্তিকর। তাই প্রতিবারের মতন এবারও বসে বসে হিয়া ঘুমিয়ে পড়েছে। গাড়ি জ্যামে আটকা পড়তেই শুভ্র হিয়ার দিকে তাকাল। হিয়া ঘুমে তলিয়ে আছে, ঘাড় কাত হয়ে আছে। শুভ্র সিটবেল্ট খুলে এগিয়ে এসে হিয়ার ঘাড় সোজা করে দিতে দেখল হিয়া ঘুমের মাঝেও নিজের ঠোঁটটা কামড়ে আছে। শুভ্র নিজেকে সামলে সরে এসে নিজের সিটে বসে পড়ল। চশমাটা চোখ থেকে খুলে মাথার চুলগুলো হাত দিয়ে পিছনে নিয়ে মুখ দিয়ে টিক শব্দ করে চশমাটা আবার পরে নিল। ধীরে ধীরে নিজের উপর থেকে কন্ট্রোল যেন সে হারিয়ে ফেলছে। আরও দুর্বল হয়ে পড়ছে হিয়ার প্রতি। শুভ্রের দাদাবাড়ি হিয়ার বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে সরিষার মাঠগুলো। অর্ধেক রাস্তা এসে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে ভালোই হয়েছে, এত সুন্দর দৃশ্যগুলো না হলে মিস করত। শুভ্র বাড়িতে এসেই প্রথমে নিজের দাদির ঘরে এলো। তার দাদি প্রায় অসুখের এমন বাহানা দিয়ে সবাইকে একসাথ করে। এইবারের ঘটনা কি সেটাই শুভ্র জানতে হবে। সবাই এলে মাইনুর শিক্ষকের এই বাড়ি যেন তখন হৈ হৈ করে ওঠে। তার দাদা শিক্ষক হলেও সেকালে তার এমন দোতলা বাড়ি যেমন সবার নজর কাড়ত, এখনও সবার নজর আকর্ষণ করে বাড়িটি। শুভ্র তার দাদি আকলিমা আক্তারের ঘরে ঢুকল। ছেলের বউগুলো তাকে ঘিরে বসে আছে। তাদেরও বয়স কম হয়নি। তাদের মধ্যে শুভ্রের মা আকলিমা আক্তারের মাথার কাছে বসে আছেন। শুভ্রকে দেখেই তিনি হাতের ইশারায় ডাকলেন। দাদির পাশে বসেই শুভ্র এই নাটকটা ধরে ফেলল। তার দাদির ঠোঁটে হাসি, শুভ্রকে দেখে সে হাসি আরও প্রশস্ত হল। আকলিমা আক্তার ভাঙ্গা গলায় ডাকলেন, কি গো ডাক্তার সাহেব, নতুন বউরে লগে আনো নাই? এখন যেন ঘটনাটা আরও পরিষ্কার হল তার কাছে। শুভ্র কিছু বলার আগেই তার ছোট চাচার মেয়ে নিধি হিয়াকে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই আমাদের ডাক্তার সাহেবের বউ। হিয়া বেশ অপ্রস্তুত হয়ে গেল। কারণ রুমে উপস্থিত সব মহিলারা আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। শুভ্রের দাদি আস্তে করে উঠেতে চাইলেই শুভ্র তার হাত ধরে তাকে বসালেন। আকলিমা আক্তার উঠে বসে হাতের ইশারায় হিয়াকে নিজের কাছে বসতে বললেন। হিয়া এগিয়ে গেল।
একবার শুভ্রের দিকে তাকাতেই দেখল শুভ্র দৃষ্টি তাকেই দেখছে। হিয়া একপাশে এসে বসল। শুভ্রের দাদি অনেক কথা বলল তার সাথে। তাকে দেখে মনেই হচ্ছে না সে অসুস্থ। কথোপকথনের এক পর্যায়ে তিনি শুভ্রকে বললেন, ডাক্তার সাহেব, ঘরে ছোট ডাক্তার কবে আসব? যার যখন আসার সময় তখন সে ঠিক আসবে। বলেই শুভ্র উঠে দাঁড়াল। ঘর থেকে বের হওয়ার সময় একবার হিয়ার দিকে তাকালো। দাদির কথার ইঙ্গিত বুঝতে পেরে চোখগুলো রসগোল্লার মতন করে ফেলেছে সে। শুভ্র এইখানে এসে যে কয়েকদিনের জন্য আটকে গেছে সেটা ভালোই টের পাচ্ছে। তার বাবা আর চাচাদের দেখো, কারো মা অসুস্থ থাকলে এমন নিশ্চিন্তে আড্ডা দেয় মানুষ। শুভ্র ধারণা প্রতিবছর এই নাটকের সূত্রপাত তার বাবার বুদ্ধিতেই হয়, সঙ্গে তার দুই ভাই। না হলে মায়ের অসুস্থতায় কেউ ক্যাপ সঙ্গে নিয়ে আসে? তিন ভাই ক্যাপ মাথায় উঠানে বসে আলাপ করছে। শুভ্রের চাচাতো ভাই বোনগুলো এখনো এসে পৌঁছায়নি। ছোট ছোট কয়েকটা এসেছে, ওইগুলো এদিক সেদিকে ছুটছে। হিয়া প্রায় অনেকক্ষণ পর দাদির ঘর থেকে বের হতে পেরেছে। প্রথম প্রথম ভালোই লাগছিল, তারপর বৈবাহিক জীবন নিয়ে এমন আলোচনা তাকে শুনতে হয়েছে যে লজ্জায় তার অবস্থা খারাপ। হিয়া খেয়াল করল সবাই এইখানে শুভ্রকে ডাক্তার সাহেব বলে ডাকে। ডাক্তার সাহেব ডাকটা তারা এক রাশ ভালোবাসা নিয়ে বলে। হিয়া বাড়ির নিচে পুরোটা খুঁজল কিন্তু এই ডাক্তার সাহেবকে পেল না। শুভ্র কি ঘুরতে বেরিয়েছে? গেটের বাহিরে আরো কয়েকটা গাড়ি এসে থেমেছে মনে হল। হিয়া হাঁটতে হাঁটতে দোতলায় উঠল। শুভ্র দোতলার লম্বা করিডোরে দাঁড়িয়ে চা খাচ্ছিল। রিমি হুট করে এসে তাকে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য কিছু বুঝল না সে। রিমিকে নিজের থেকে সরিয়ে দিতেই রিমি হেসে উঠে বলল, আহ, কতদিন পর তোকে দেখলাম। আমি 1 মাস হলো দেশে ফিরেছি অথচ তোর দেখা পাইনি। রিমি এইখানে কি করে এলো? শুভ্র ভ্রু কুঁচকে বলল, তুই চলে এসেছিস আমেরিকা থেকে? এভাবে বলছিস কেন? আমি ফিরে আসায় তোর ভালো লাগেনি? শুভ্র না সূচক মাথা নাড়ল। তারপর বলল, তুই ফিরে এসেছিস তাতে আমার খুশি হওয়ার কি আছে বলতো? স্টুপিডের মতন প্রশ্ন। রিমি রেগে গিয়ে বলল, তুই এত খারাপ কেন বলতো? মুখের উপরে এভাবে বলে দিলই। শুভ্র রিমির কাঁধের উপর হাত রেখে বলল, আমি তো এমনই। রিমি ফট করে হাতটা সরিয়ে মুখ কালো করে বলল, তুই অনেক নিষ্ঠুর। শুভ্র রিমির মাথায় চুল টেনে বলল, বেশি কথা বলিস। হঠাৎ দেশে ফিরে এলি কেন? রিমি শুভ্রের ছোট চাচার বড় মেয়ে। আমেরিকায় এত বছর থেকেছে বলে তার জামা কাপড়ও সেই রকম। হিয়া শুভ্র আর রিমির এমন জড়িয়ে ধরার দৃশ্য দেখে বড় রকমের একটা শখ খেল। রিমির এমন পোশাক দেখেও হিয়ার মাথা ঘুরছে। সিভলেস কোমর পর্যন্ত একটা টপ আর নিচে জিন্স প্যান্ট সঙ্গে হাই হিল। কে এই মেয়ে? শুভ্রকে জড়িয়ে ধরেছে কেন? কিভাবে কাছে কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে দেখো। হিয়ার বুকের ভিতরে ধক করে উঠল। হিয়া কিছু না ভেবে এগিয়ে এসে শুভ্রের পাশে দাঁড়াল। রিমি আর শুভ্র দুজনেই হঠাৎ হিয়ার এমন আগমনের জন্যে প্রস্তুত ছিল না। হিয়াকে দেখে রিমি হেসে তাকাল। হিয়া এসেই শুভ্রের পাশে দাঁড়িয়ে পড়ল। শুভ্র সেটা খেয়াল করল। রিমি হেসে প্রশ্ন করল, হাই, তোমাকে তো ঠিক চিনলাম না। শুভ্র কিছু বলার আগেই হিয়া অনিচ্ছাকৃত হাসি মাখা মুখ নিয়ে বলল, আমি ওনার ওয়াইফ। বলেই একটা ঢোক গিলল। রিমি কথাটা শুনে যতটা অবাক হয়েছে শুভ্র তার থেকে বেশি অবাক হয়েছে। শুভ্র ভ্রু কুঁচকে হিয়ার দিকে তাকাল। বাহ, ভালোই বুদ্ধি হয়েছে এই পিচ্চির। রিমি বেশ অবাক হয়ে বলল, বাহ, কনগ্রাচুলেশনস। বলেই আবার শুভ্রকে জড়িয়ে ধরতেই হিয়ার শাড়ির আঁচল শক্ত করে ধরল। রাগে পুরো গা জ্বলছে। কথায় কথায় খালি জড়িয়ে ধরে।
শুভ্রের থেকে সরে এবার হিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি তো জানতামই না। বড় কিছু মিস করে ফেললাম। হিয়া অনেক কষ্ট নিজেকে আটকে রেখেছে। ইচ্ছে করছে মেয়েটাকে এক ধাক্কা মেরে সরিয়ে দেয়। শুভ্র হিয়ার চোখ মুখ দেখে অনেকটা আন্দাজ করে, মনে মনে হাসল। রিমির ডাক পড়তেই রিমি পড়ে কথা হবে বলে চলে গেল। হিয়ার মুখটা কালো হয়ে গেল। শুভ্র রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হিয়ার রাগে ফুলে ওঠা মুখটার দিকে তাকিয়ে রইল। হিয়া শুভ্রের দিকে মুখ ফুলিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। আজ পর্যন্ত সে কোনোদিন শুভ্রকে জড়িয়ে ধরল না, এই মেয়ে একবারে তার সামনে দুবার জড়িয়ে ধরল। হিয়ার রীতিমতো কাঁদতে ইচ্ছে করছে। কেন জড়িয়ে ধরবে শুভ্রকে এই মেয়ে? শুভ্র একটা ভ্রু তুলে বলল, কি হয়েছে, কাঁদছ কেন? শুভ্রের এমন রসিকতা শুনে হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো ভালো, চালিয়ে যান। শুভ্র নিচের ঠোঁট কামড়ে হাসি থামিয়ে শীতল দৃষ্টি নিক্ষেপ করতেই হিয়া রেগে চলে যেতে নিল। শুভ্র হিয়ার হাতটা ধরে নিজের কাছে আনতেই হিয়া রেগে উঠে বলল, ছাড়ুন আমার হাত। এত রাগ করছো কেন? আমার কথা আছে তোমার সাথে, বলেই শীতল দৃষ্টিতে হিয়ার দিকে তাকাল। হিয়ার রাগে কিরমির করেছে, তাও একটু শান্ত হয়ে বলল, কি কথা? শুভ্র হিয়ার হাতটা ছেড়ে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, এটা একটু নিয়ে যাও। হিয়া রাগে বিস্ফোরিত হয়ে তাকাল। ইচ্ছে তো করছে কাপটা শুভ্রের মাথায় ভাঙ্গে। কি খারাপ মজা করছে তার সাথে। হিয়া কঠিন গলায় বলল, পারব না। কাপ মাথায় রেখে বসে থাকুন আপনি, বলেই হনহনিয়ে হেঁটে চলে গেল হিয়া। শুভ্র হিংসুটে হিয়ার রাগান্বিত চেহারা দেখে হেসে ফেলল। চলবে।